এঁচোড় চিংড়ি তো অনেকভাবে খেয়েছেন, এই প্রসেসে একবার বানিয়ে খেয়ে দেখুন, জাস্ট অসম লাগবে। প্রথমেই এঁচোড়টাকে সিদ্ধ করে নেব, অল্প সিদ্ধ করব। কড়ায় সর্ষের তেল দিয়ে হালকা গরম হতে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু কখনো ডিপ ফ্রাই করব না, যাতে চিংড়ি মাছটা রাবারের মতো হয়ে যায় সেই ব্যবস্থাটা কিন্তু করব না। তাই চিংড়ি মাছটা আমরা সবসময়ই হালকা ভাজবো, কিন্তু ঠিক ততটাই ভাজবো যতক্ষণ পর্যন্ত না মাছের আঁচড়ে গন্ধটা বেরিয়ে যায়। মাছটা কিন্তু ঠিক এই পর্যায় পর্যন্তই ভাজা করতে হবে। মাছের থেকে জলটা ছেড়ে দিয়েছে এবং মাছের যে তেলের ভাবটা সেটাও বেরিয়েছে। এই পর্যায়ে আমি কুকিংটা স্টপ করে দেব। এবার আমি মিক্সিং বলে এই মাছগুলোকে দিয়ে দেব, কিন্তু মাছগুলো ঠান্ডা হবার পরেই কিন্তু মিক্সিংটা করতে হবে, নাহলে কিন্তু মিক্সিংয়ের হিটে মাছের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। চিংড়ি মাছ ভাজার যে বাকি তেলটা পড়ে আছে কড়ায়, তার মধ্যেই কিন্তু আমি এঁচোড়ের আলুগুলো ভাজতে দিয়ে দেব। এঁচোড়ের আলুগুলো এই চিংড়ি মাছের ভাজা তেলের মধ্যে রান্না করলে খুব সুন্দরভাবে টেস্টটা আরও এনহ্যান্স করে, আর এর মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটাও আলুর মধ্যে প্রায় ঢুকে যায়। বাংলার এই সিম্পল রান্নাগুলোই অসাধারণ হয়ে ওঠে জাস্ট ছোটো ছোটো টিপসের মাধ্যমেই। কিন্তু দেখতে রান্নাগুলো কিন্তু অতি সোজা, কিন্তু একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো না করলে কিন্তু অতটাও সুস্বাদু হয় না। এঁচোড়ও সিদ্ধ হয়ে গেছে, দেখুন এঁচোড়টায় কিন্তু আমি একটাই মাত্র সিটি দিয়েছি। এরকমভাবে এঁচোড়টা সিদ্ধ করব যাতে ওটা পুরো ফুল বয়েল না হয়ে যায়, যাতে ওটা কষানোও যায়, আবার কষানোর পর ফোটানোও যায়। তো এইভাবে আলুর সঙ্গে এঁচোড়টাও ভেজে নেব। আমার রান্নাগুলোর মধ্যে হয়তো ডেকোরেশনের কোনো বাহুল্যতা পাবেন না, কিন্তু রান্নাগুলোর টেস্ট কিন্তু 100-এ 100। আলু আর এঁচোড়টা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এইবার আমি কিন্তু কড়া থেকে আলু আর এঁচোড়টা তুলে নেব। এখন এই একই কড়াতে দিয়ে দেব আরও 4 টেবিল স্পুনের থেকেও বেশি একটু সর্ষের তেল। খাঁটি সর্ষের তেল ছাড়া বাঙালির চলে না। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা টমেটোটা। পেঁয়াজের সাথে টমেটোটা দেওয়ার কারণ এটাই, টমেটো থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটা পুড়েও যাবে না। এই পর্যায়ে আমি 1 টেবিল স্পুন মতো লবণও এর মধ্যে অ্যাড করে দেবো। পেঁয়াজের গোলাপি আভা দেখা যাচ্ছে, এই পর্যায়ে আমি আগে থেকে বেটে রাখা রসুন কাঁচা লঙ্কা এটা অ্যাড করে দেবো। রসুন আর মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরেই দিয়ে দেবো এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো, যেরকম 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর 1
হাফ টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য এর মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু জল। দেখো মশলাটা থেকে কিন্তু তেলটা সেপারেট হয়ে গেছে, তাই এর মধ্যে এবার অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো। এই পর্যায়ে কিন্তু একটু ধৈর্য সহকারে সুন্দরভাবে আলতোভাবে কষাতে হবে। যত আপনি আদর করে মশলাটা কষাবেন আপনার তরকারির টেস্টটাও ঠিক তত ভালোভাবে ইনক্রিজ করবে। মশলা, আলু, এঁচোড় এগুলো বেশ ভালোভাবে কষে গেছে। এবার আমি আগে থেকে বেটে রাখা চিংড়ি মাছটাও এই পর্যায়ে অ্যাড করে দেবো। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে, তাই এই পর্যায়ে আমি অ্যাড করে দেব আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল। এই সময়ে আপনি যতটা গ্রেভি, যে পরিমাণ গ্রেভি প্রয়োজন ঠিক ততটা পরিমাণ জল আপনি এখানে অ্যাড করতে পারেন। তবে আমি কিন্তু অল্প অল্প করে যেটুকু আমার দরকার সেটুকু অ্যাড করব। চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে। এবারও কিন্তু আমি আবারও মশলার সঙ্গে এই চিংড়ি মাছ পেস্টটা খুব ভালোভাবে কষাতে থাকবো। অ্যাকচুয়াল রান্নাটা কিন্তু পুরোটাই কষানোর উপর। এবার যেহেতু এখানে আমার সমস্ত আইটেম সিদ্ধ, যেমন আলু, এঁচোড়, মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে, আবার সেকেন্ড টাইম কষাচ্ছি, তাই এই সময় অ্যাড করে দেবো পরিমাণ মতো চিনি বা মিষ্টি। যে কোনো রান্নার চাবিকাঠি কিন্তু তাতে মশলা, নুন, মিষ্টি এইগুলোর ব্যালেন্সটাই কিন্তু সব থেকে মেইন। তো দেখো এখানে কিন্তু আমার কষাতে কষাতে তেলটা আবারও সেপারেট হয়ে যাচ্ছে। কষানো আমার কমপ্লিট। এই সময় আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। আর আমি যেটুকু গ্রেভির আমার প্রয়োজন সেই পরিমাণ আমি গরম জল অ্যাড করে দিলাম। এঁচোড়ের আলুগুলো যাতে একদম সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এর উপর একটা ঢাকা দিয়ে দেব। আমার এঁচোড় চিংড়ি একদম রেডি টু সার্ভ। প্লিজ যদি আমার এরকম নিত্য নতুন রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ইটস টোটালি ফ্রি।